হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হলো জোয়ার ভাটা। খুব ইম্পর্টেন্ট, কারণ এই টপিক থেকে কিন্তু প্রতি বছর একটা কোশ্চেন অবশ্যই আসে। যেরকম 2022-এ একটা কোশ্চেন এসেছিল জোয়ার ভাটা থেকে, যেটা আবার ত্রিপুরার সাথে রিলেটেড ছিল। যেরকম ত্রিপুরা কোন নদীর জোয়ার ভাটা দেখা যায়, এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। তো জোয়ার ভাটা থেকে দেখবি প্রতি বছরই কোশ্চেন চলে আসে। তার জন্য আমাদেরকে কিন্তু প্রতিটা পার্টি খুব ভালোভাবে দেখতে লাগবে, কারণ কোথা থেকে কোশ্চেন আসে ঠিক বলা যায় না। তার জন্য একদম ডিটেলসেই দেখতে লাগবে। তো আজকে ক্লাসে আমরা জোয়ার ভাটা অর্থাৎ টাইডস থেকে কনসেপ্টটা ডিটেলসে দেখে নেব। তারপর কনসেপ্টের শেষে আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো আমরা স্টার্ট করেছিলাম হাইড্রোস্ফিয়ার চ্যাপ্টারটা। হাইড্রোস্ফিয়ার যে বায়ুমণ্ডলের মধ্যে সিলেবাসে দুইটা পার্ট রয়েছে। একটা হলো সমুদ্র স্রোত, ওশেন কারেন্ট, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসেই দেখেছি। আর আজকে হলো জোয়ার ভাটা অর্থাৎ টাইডস। ওকে, তো এই জোয়ার ভাটা থেকে আজকে আমি ডিটেলসে পড়ানোর চেষ্টা করব। তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি ত্রিপুরা টেট জিওগ্রাফি থেকে জোয়ার ভাটা। ওকে, সো জোয়ার ভাটা জিনিসটা কি? সাগর মহাসাগরের জলরাশি প্রতিদিন নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর ধীরে ধীরে ফুলে ওঠে, আবার কিছুক্ষণ পর তা নেমে যায়। জলরাশি এরকম ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। প্রতিদিন দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। ভেরি ইম্পর্ট্যান্ট। তো সাগর মহাসাগর মানে যে জলরাশিগুলি আছে প্রতিদিন কি হয়, প্রতিদিন নিয়মিতভাবে নির্দিষ্ট একটা সময় পর পর ধীরে ধীরে জলটা ফুলে ওঠে। ধরুন নর্মালি ধরো সমুদ্রের জলটা এরকম রয়েছে, তো এটা কি হয়, নিয়মিতভাবে প্রতিদিন প্রতিদিন নিয়মিতভাবে নির্দিষ্ট সময় পর পর জলটা দেখবে, জলের লেভেলটা এরকম বেড়ে যাবে, এরকম বেড়ে যাবে। এই যে বেড়ে যায় মানে ফুলে যায়, ওইটাকে বলা হয় জোয়ার। তারপর এটা বাড়ার পর আস্তে আস্তে আবার কী হবে, আস্তে আস্তে এটা আবার এরকম কমে যাবে। যখন এটা কমে যাবে, নিচের দিকে নেমে যাবে জলটা, তখন সেটাকে বলা হয় ভাটা। আর মনে রাখবে প্রতিদিন দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়ে থাকে। ওকে, তো এই জোয়ার ভাটাটাকে এটা আরও আমরা ডিটেলসে জেনে নিই। তো আগে পিকচারের সাহায্যে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে রয়েছে সূর্য, পৃথিবী, চাঁদ, বা ধরো এরকম রয়েছে অমাবস্যার ক্ষেত্রে পৃথিবী, চাঁদ, সূর্য। তো এখন কি হলো, এখানের মধ্যে দেখবে সূর্য আর চাঁদের কি হচ্ছে, সূর্য আর চাঁদের আকর্ষণ, মানে এখানে কিন্তু মহাজাগতিক যে বস্তুগুলি আছে এটা কিন্তু একে অপরকে আকর্ষণ করে। তো এখানে পৃথিবী, চাঁদ, সূর্য একে অপরকে কিন্তু আকর্ষণ করছে। তো এই সূর্য থেকে সূর্যের আকর্ষণ আর চাঁদের আকর্ষণ কিন্তু পৃথিবীতে পড়ে। তো সূর্য আর চাঁদের আকর্ষণের কারণে কি হয়, পৃথিবীর মধ্যে যে জল রাশি আছে সেটা কিন্তু অনেকটা ফুলে ওঠে, মানে উপর দিকে ওঠে। এই যে ফুলে ওঠাটাই কিন্তু জোয়ার ভাটা বলা হয়। আবার যখন নিচে নেমে যায় সেটাকে বলা হয় ভাটা। যেরকম ধরো এখানে কি হচ্ছে, ধরো অমাবস্যার সময় সূর্য সূর্য চাঁদ পৃথিবী সরলরেখা অবস্থান করে, আর মাঝখানে চাঁদ থাকে। তো এখানে সূর্যের আকর্ষণও পেয়েছে, প্লাস এখানে চাঁদের আকর্ষণও কিন্তু হচ্ছে। তার জন্য এইদিকে জলটা কি এইভাবে ফুলে উঠলো, জলের লেভেলটা এভাবে বেড়ে উঠলো। তো এইদিকে কি হচ্ছে, এখানে জোয়ার হচ্ছে। সেম তার অপোজিট সাইডেও কিন্তু কিছুটা ফুলে উঠেছে, তো এইদিকেও জোয়ার হচ্ছে। আর এই দুই সাইডে দেখো, দুই সাইডে কিন্তু জলটা নেমে গেছে, তো তাহলে এদিকে ভাটা হচ্ছে। এখানেও যদি দেখি, এখানেও কিন্তু এদিকে ফুলে উঠেছে, এদিকেও ফুলে উঠেছে, তো জোয়ার হয়েছে। এদিকে নেমে গেছে, তো এদিকে কী হয়েছে, ভাটা হয়েছে। এখন কোন সেটে কোনটা কী বলা হয় সেটা আরও ডিটেলসে দেখবো। তো এখন শুধু এতটুকু মনে রাখো, মানে জল রাশিটা যখন ফুলে যাবে, উপর দিকে উঠে যাবে, জলের লেভেলটা বাড়বে, তখন জোয়ার হয়। জলের লেভেলটা যখন কমে যাবে তখন সেটা হবে ভাটা। আর এই জোয়ার ভাটা কেন হয়, জোয়ার ভাটা হওয়ার দুইটা কারণ আছে, কিন্তু তার আগে আমরা জোয়ার এবং ভাটার ডেফিনেশনগুলো দেখে নিই, তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবো। সো জোয়ার কাকে বলে? চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জলতল উপরে উঠে, আবার আকর্ষণ কম হলে জলতল নেমে যায়। সমুদ্র পৃষ্ঠের এই ওঠানামা দিনে দুবার একটা নির্দিষ্ট ছন্দে নিয়মিতভাবে চলতে থাকে। জলতলের এই ওঠানামার হার সূর্য, চাঁদ ও পৃথিবীর আপেক্ষিক অবস্থান, চাঁদ ও সূর্যটানের মাত্রার উপর নির্ভর করে। সুতরাং সূর্য ও চাঁদের আকর্ষণে প্রতিদিন একই স্থানে সূর্যের জলতলের নিয়মিত ও ছন্দময় উত্থানকে, মনে রাখবে উত্থানকে জোয়ার বলা হয়। তো জোয়ারটা কি? এই যে সূর্য ও চাঁদের আকর্ষণে পৃথিবীর মধ্যে যে সমুদ্র রয়েছে, জলতল রয়েছে, সমুদ্রের জলতলটা কি হয়, জলতল এরকম যদি থাকে, এটা উপর দিকে উঠে যায়। এই যে উপর দিকে উঠে যায়, কারণ তখন সূর্য আর চাঁদের আকর্ষণ এটা উপর দিকে উঠে যায়। যখন সূর্য আর চাঁদের আকর্ষণটা আবার কমে যায়, তখন জলটা আবার নিচে নেমে যায়। যে উপরে যখন উঠে যায় তখন সেটাকে জোয়ার বলা হয়, যখন আবার নেমে যায় তখন সেটাকে ভাটা বলা হয়। এই যে উঠানামা করছে এটাকে জোয়ার ভাটা বলা হয়। তো যখন এটা উঠছে,
জলতলে এই ওঠানামা মানে ওঠানামার সময় কী হয়, সূর্য, চাঁদ, পৃথিবী কোনটা কোন জায়গাতে আছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু জোয়ারভাটা হয়, যে কখন জোয়ারটা খুব বেশি হয়, কখন জোয়ারটা খুব কম হয়। তো এটা ডিপেন্ড করে যে সূর্যটা কোথায় আছে, চাঁদ কোথায় আছে, পৃথিবীটা কোথায় আছে, তার অবস্থান কোথায়, এটা কি সমকোণে অবস্থান করছে নাকি এটা সরল রেখায় অবস্থান করছে বা কোথায় আছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হয় যে কোথায় জোয়ার বেশি হবে, কোথায় ভাটার প্রভাবটা বেশি পড়বে। ওকে, তো সূর্য, চাঁদ আর পৃথিবীর আপেক্ষিক অবস্থানের উপর ডিপেন্ড করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সূর্য আর চাঁদের আকর্ষণে প্রতিদিন একই জায়গার মধ্যে সমুদ্রের জলতল কি হয়, নিয়মিতভাবে উপর দিকে উঠতে থাকে। চন্দ্রমের যে উত্থানকে ওইটাকেই কিন্তু বলা হয় জোয়ার। অন্যদিকে এই যে উঠার পর এটা তো নামবেও, উঠার পর যখন নামবে, যখন সমুদ্রের যে চাঁদ ও সূর্যের আকর্ষণ যখন কমে যায়, তখন কি হবে, এই যে আগে উঠেছিল জোয়ার ছিল, যখন এটা সূর্যের আকর্ষণ কমে গেছে, তো এটা এভাবে জলটাও কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে, এবার পতন হবে। এই যে পতন হয় সেটাকেই বলা হয় ভাটা। সমুদ্র উপকূল খড়ি বা নদীর মোহনায় নির্দিষ্ট সময় অন্তর জল কমে যাওয়াকে ভাটা বলে। যে জলটা কমে যাচ্ছে ওইটাকে বলা হয় ভাটা। অর্থাৎ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র জলে ছন্দময় পতন কি ভাটা বলা হয়। তো আশা করি জোয়ার ভাটা কি সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। জলটা যখন বেড়ে যায় ওইটা জোয়ার হয়, যখন এটা আস্তে আস্তে কমে যায় তখন ভাটা হয়। ওকে, তো এই যে জোয়ার ভাটা হচ্ছে কেন হচ্ছে, তার কারণটা কি, তার কারণটা কিন্তু জানতে লাগবে। তার মেইন কারণ হলো চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব। তো আমরা একটু আগেই পড়েছি যে এগুলি চাঁদ আর সূর্য থেকে কিন্তু চাঁদ আর সূর্যের আকর্ষণটা পৃথিবীতে পড়ছে। ওই যে আকর্ষণটা পড়ছে, একটা আরেকটাকে আকর্ষণ করছে, ওইটাই কিন্তু হলো মহাকর্ষ শক্তি। তো চাঁদ আর সূর্যের যে মহাশক্তির প্রভাবটা রয়েছে, এই কারণে কিন্তু জোয়ারভাটা হয়ে থাকে। চাঁদ আর সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে জোয়ারভাটা হয়ে থাকে। আর আরেকটা কারণ কি, আরেকটা কারণ হলো পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বল। পৃথিবীর যে আবর্তন গতি মানে পৃথিবী যে নিজের কক্ষপথে ঘুরছে, ওইটার কারণে কি হয়, পৃথিবীর মধ্যে কিন্তু একটা কেন্দ্র বহির্মুখী বল, একটা ফোর্স পড়ে, ওইটার কারণেও কিন্তু জোয়ারভাটা হয়ে থাকে। তো এই দুইটা হলো মেইন কারণ জোয়ারভাটা হওয়ার। তো এগুলি আমরা আরো ডিটেলসে জেনে নিই। প্রথমে আমরা জেনে নেব চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব। সো এখানে রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব। তো এটা কি হবে, মহাবিশ্বে সূর্য, চাঁদ ও পৃথিবী সবাইকে আকর্ষণ করে চলেছে। চাঁদ অপেক্ষা মানে বেসিক্যালি মহাবিশ্বের মধ্যে যে সূর্য, চাঁদ, পৃথিবী যা কিছুই আছে এগুলি কি একটা আরেকটাকে আকর্ষণ করে, সবাইকে আকর্ষণ করে। তো এই আকর্ষণের ফলেই কিন্তু কি হয়, জোয়ারভাটা হয়। তো চাঁদ অপেক্ষা সূর্য 27.7 কোটি গুণ বড়, মানে চাঁদের থেকে সূর্য কত গুণ বড়, 27.7 কোটি গুণ বড়। আর যদি ভরের দিক থেকে দেখি তাহলে 255 লক্ষ গুণ বেশি। মানে চাঁদ অবভিয়াসলি চাঁদটা ছোট থাকে, সূর্য অনেক বড় থাকে, তাহলে চাঁদের থেকে সূর্য অনেকটা বড় থাকবে, অনেক গুণ বেশি ভারী থাকবে। তো 27.7 কোটি গুণ বড় এবং ভর হলে 255 লক্ষ গুণ বেশি। এগুলি কিন্তু মাথায় রাখবে, কোশ্চেন কিন্তু এখান থেকেও আসতে পারে। পৃথিবীর উপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল বেশি। পৃথিবীর মধ্যে চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণটা কিন্তু বেশি, কারণ যেহেতু সূর্যটা বড় তাহলে সূর্যের আকর্ষণটা তো বেশি পড়বে। কত গুণ বেশি, 177 গুণ বেশি। কিন্তু তার মধ্যে একটা কথা আছে, কথাটা কি, সূর্য অপেক্ষা চাঁদ রয়েছে পৃথিবীর অনেক কাছে, তাই পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা বল 2.2 গুণ বেশি হওয়ার কারণে মূলত চাঁদের আকর্ষণে সমুদ্রের জল ফুলে উঠে জোয়ার সৃষ্টি হয়। মানে কি বলা হয়েছে, এই যে মহাবিশ্বের মধ্যে সূর্য আছে, চাঁদ আছে, পৃথিবী আছে, সবাইকে আকর্ষণ করছে। এই আকর্ষণ করার কারণেই তো জোয়ারভাটা হচ্ছে। তো চাঁদটা ছোট থাকে আর চাঁদটা অনেকটাই ছোট আর সূর্যটা অনেকটাই বড়। তো যেহেতু সূর্যটা অনেকটা বড় তাহলে অবভিয়াসলি তার মহাকর্ষণের বলটাও বেশিই হবে। তো চাঁদ থেকে সূর্যের মহাকর্ষণ বলটা হলো 177 গুণ বেশি। আর যদি দেখি ভারীর দিক থেকে বা বড় দিক থেকে, চাঁদ থেকে সূর্য 27.7 কোটি গুণ বড় আর ভারী দিক থেকে হলে 255 লক্ষ গুণ বেশি। তো অবভিয়াসলি বেশিই থাকবে। তো যেহেতু চাঁদ থেকে সূর্যটা অনেকটা বড়, তাহলে সূর্যের মহাকর্ষণ শক্তির প্রভাবটা বেশি পড়বে। তাহলে পৃথিবীর মধ্যে কিন্তু সূর্যের মহাকর্ষণ শক্তির প্রভাবটা বেশি পড়ার কথা, কিন্তু কথা হলো পৃথিবী থেকে সূর্যের অনেকটা বেশি দূরত্ব, প্রায় 15 কোটির উপর দূরত্ব। আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাত্র 3 লক্ষর মতন, প্রায় 3 লক্ষের মতন দূরত্ব। তাহলে পৃথিবী থেকে চাঁদটা কাছে, যেহেতু কাছে তার জন্য চাঁদের আকর্ষণটা পৃথিবীতে বেশি
বেশি পড়ে, সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণটা বেশি পড়ে। এই কারণেই চাঁদের আকর্ষণে মানে সূর্যের আকর্ষণ তো পড়ে, কিন্তু সূর্যের আকর্ষণ থেকে চাঁদের আকর্ষণটা বেশি পড়ে। বেশি পড়ার কারণে কিন্তু এখানে সমুদ্রের জল অনেকটা ফুলে ওঠে। ফুলে কি সৃষ্টি হয়, যে ফুলে জোয়ারের সৃষ্টি হয়। তারপর জোয়ারের পর আবার যখন আস্তে আস্তে আকর্ষণ কমতে থাকে তখন কি হয়, জলটা নামতে থাকে, তখন কিসের সৃষ্টি হবে, অবভিয়াসলি ভাটার সৃষ্টি হবে। আমি একটু পিকচারের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এটা নিলাম, এটা পূর্ণিমা, এটা অমাবস্যায় রয়েছে। এখানে আমাদের কী হলো, এখানে সূর্য, পৃথিবী, চাঁদ, বা যেখানে পৃথিবী, চাঁদ, সূর্য এগুলি রয়েছে, এইগুলি একটা আরেকটাকে কিন্তু কী করছে, একটা আরেকটাকে আকর্ষণ করছে। এটা একটা আরেকটাকে আকর্ষণ করছে, আকর্ষণ করার কারণেই তো জোয়ার ভাটা হচ্ছে। তো এখানে আকর্ষণ যে করছে, এই যে সূর্যটা অনেক বড়, চাঁদটা কিন্তু অনেকটাই ছোট, তাহলে অবভিয়াসলি চাঁদ থেকে সূর্যটা যেহেতু বড়, এটা ভারী, চাঁদ থেকে সূর্য ভারীও হবে, চাঁদ থেকে সূর্য অনেকটা বেশি বড়ও হবে। তার জন্য সূর্যের আকর্ষণ শক্তিটা মানে যে বলটা রয়েছে, বলটাও তাহলে সূর্যেরটা বেশি হবে, এটা বেশি হবে, আর এটা কিন্তু অনেকটা কম হবে। কিন্তু যে সূর্যের বেশি থাকার কারণে পৃথিবীতে কিন্তু সূর্যের আকর্ষণটা বেশি হওয়ার কথা, কিন্তু এটা হয়নি। কেন হয়নি, তার কারণটা হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা অনেক বেশি, পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা অনেক বেশি, আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেকটা কম হয়। তার কারণে চাঁদের আকর্ষণটাই পৃথিবীতে পড়ে। তো জোয়ার ভাটা যে হয় সূর্য আর চাঁদের আকর্ষণ শক্তি বা মহাকর্ষ শক্তির বলের কারণে হয়, কিন্তু তার মধ্য থেকে চাঁদের আকর্ষণটা বেশি পড়ে, সূর্য থেকে চাঁদের আকর্ষণটা বেশি পড়ে। যেরকম এখানে রয়েছে দেখো। অন্যদিকে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার। এখন মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার কি সেটা তোমাদেরকে একটু পরে আমি বলে দিচ্ছি, এখন শুধু নামটা মনে রাখো। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার অঞ্চল দুটিতে জল সরবরাহ করার জন্য দুই জোয়ারের মধ্যবর্তী বা সমকোণের অঞ্চল দুটি জলতল নেমে যায় এবং ভাটার সৃষ্টি করে। একই স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা জায়গার মধ্যে প্রতিদিন দুইবার জোয়ার হয় আর দুইবার ভাটা হয়। উল্লেখ্য যে কেবল চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলে, মানে শুধুমাত্র চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় সেটাকে চান্দ্র জোয়ার, আর কেবল সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় সেটাকে বলা হয় সৌর জোয়ার। তবে মনে রাখবে, সৌর জোয়ারের যে তেজ রয়েছে সেটা চান্দ্র জোয়ারের অপেক্ষা অনেকটা কম হয়, কারণ চান্দ্র জোয়ার চাঁদের আকর্ষণটা বেশি পড়ে, চাঁদ তো কাছে আছে তার জন্য। তাই সৌর জোয়ারের তেজ থেকে চান্দ্র জোয়ারের অপেক্ষা অনেকটা কম হয়। ওকে, তো আশা করি পার্টটা বুঝতে পেরেছো। আর এই জিনিসটা একটু মনে রাখবে, মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার যে অঞ্চলটিতে, এই দুইটা অঞ্চলের মাঝখানে যে জায়গাটা ওইখানে ভাটা হয়। কিভাবে ভাটা হয় সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। তো ফার্স্ট রিজনটা হলো কি, কেন জোয়ার ভাটা হয়, চাঁদ আর সূর্যের মহাকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার ভাটা হয়ে থাকে। তার মধ্যে থেকে সূর্যেরও আকর্ষণ আসে আর চাঁদেরও হয়, কিন্তু চাঁদেরটা বেশি হয়। কেন হয়, চাঁদটা কাছে আছে তার জন্য। ওকে, নেক্সট যে রিজনটা হলো সেটা হলো কেন্দ্রাতিক বলের প্রভাব। কেন্দ্রাতিক বলের কারণে যে জোয়ার হয়, পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্র বিমুখ বল তৈরি হয় তা হলো কেন্দ্রাতিক বল। মানে পৃথিবী যে আবর্তন করছে, এই আবর্তনের প্রভাবেই যে কেন্দ্র বিমুখ বলটা তৈরি হয়, যে ফোর্সটা তৈরি হয়, ওইটাকে কিন্তু কেন্দ্রাতিক বল বলে। মানে সেন্ট্রালে যে ফোর্সটা তৈরি হয় ওইটাকে কিন্তু বলা হয় কেন্দ্রাতিক বল। এই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে, আর এটি মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে। মানে এটা কি হয়, ধরো পৃথিবীটা রয়েছে, এখন কি হলো, পৃথিবীটা ঘুরছে আমরা জানি, তো এখানে কেন্দ্রের মধ্যে যে ফোর্সটা বল ওইটাকে বলা হয় কেন্দ্রাতিক বল। তো এই কেন্দ্রাতিক বলটা কি হয়, যখন পৃথিবী ঘোরার কারণে যে ফোর্সটা পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, তো এখানে ধরো জল আছে, জলটা কি হলো, জলটা এখানে ছিটকে পড়ছে, এবার ছিটকে বাইরের দিকে পড়ছে, মানে যেদিকে প্রেশারটা পড়ছে, ধরো এদিক থেকে আকর্ষণটা পড়ছে, তো এখান থেকে জলটা ছিটকে পড়ছে। তো ওই যে জলটা ছিটকে পড়ছে, কেন পড়ছে, কারণ পৃথিবীটা আবর্তন করছে, ঘুরছে, তার কারণে কিন্তু এটা ছিটকে পড়ছে। তো এই কারণেও কিন্তু জোয়ার ভাটা হয়, যখন এটা ছিটকে পড়বে তাহলে উপর দিকে চলে আসবে, তো এটা জোয়ার হচ্ছে। ওকে, তারপর দেখো এখানে কি রয়েছে, চাঁদের মহাকর্ষ টানে মুখ্য জোয়ারে পৃথিবীর অর্ধেক পরিমাণ জল চাঁদের দিকে সরে আসায় পৃথিবীর আকৃতিগত পরিবর্তন ঘটায় প্রবণতা তৈরি হয়। এর ফলে পৃথিবীর ভর কেন্দ্র চাঁদের দিকে সামান্য হলেও সরে যেতে চায়, কিন্তু পৃথিবীর আবর্তনের জন্য এই ভরবেগ তৈরি হয়, তা সংরক্ষণের কারণে পৃথিবীর ভর কেন্দ্রের একই বিন্দুতে স্থির থাকতে হয়। মানে কি হয়, ধরো এখানে চাঁদ রয়েছে, ওকে, চাঁদ রয়েছে, এখানে পৃথিবীটা রয়েছে। এখন চাঁদের আকর্ষণে কি হবে, চাঁদের আকর্ষণে এদিকে ধরো জলটা অনেকটা এরকম ফুলে উঠেছে, তো এখানে কি সৃষ্টি হয়েছে, জোয়ারের সৃষ্টি হয়েছে। তো এদিকে চাঁদের আকর্ষণটা বেশি পড়ার কারণে চাঁদের মহাকর্ষ শক্তিটা যখন বেশি পড়বে, এদিক থেকে বেশি জলটা চলে আসবে, এদিকে কম থাকবে। তো এদিকে যেহেতু বেশি চলে আসলো, তাহলে এদিকে কি হবে, এই সাইডটা কিন্তু ভারী হয়ে যাবে, এই সাইডটা ভারী হয়ে যাবে, তো সব জল এদিকে চলে আসতে থাকবে, তাহলে কেউ একটা ব্যালেন্স হারিয়ে ফেলবে। কিন্তু এই ব্যালেন্সটা হারায় না, কেন হারায় না, তার কারণ পৃথিবী শুধু একটা জায়গায় থেমে থাকে না, এটা ঘুরছে, ঘোরার কারণে আর এটা ব্যালেন্সটা হয়ে যায়, এটার একটা দিকে ঝুঁকে যায় না।
ওকে, তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। তো এই দুইটাই হলো কারণ যেই কারণে জোয়ার ভাটা হয়ে থাকে। এখন আমরা দেখব জোয়ার ভাটার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নির্দিষ্ট সময় অন্তর ছন্দ মেনে জোয়ার ভাটা হয়, মানে নির্দিষ্ট একটা সময় পর পর জোয়ার ভাটাটা হয়। জোয়ার ভাটা এরকম না এখন হয়েছে 2 মিনিট পর আবার হলো, এরকম না। নির্দিষ্ট একটা সময় পর পর ছন্দ মেনে জোয়ার ভাটাটা হয়। কিভাবে হয়, কতটুক পরে হয় সেটা একটু পরে বলছি। পৃথিবীর উপর চাঁদের সূর্যের আকর্ষণ জোয়ার ভাটার মূল কারণ। পৃথিবীর উপর যে চাঁদের যে সূর্যের আকর্ষণটা পড়ে, মানে পৃথিবীর উপর চাঁদ আর সূর্যের যে আকর্ষণটা পড়ে, এটার কারণেই জোয়ার ভাটা হয়ে থাকে। সমুদ্রের সব অংশেই জোয়ার ভাটার প্রভাব পড়ে। সমুদ্রে কিন্তু সব অংশে জোয়ার ভাটার প্রভাব পড়ে। এরকম না যে এখন সমুদ্র উপকূলে বা নদীর মোহনায় ওই জায়গাতে শুধু জোয়ার ভাটা হয়, এরকম না। জোয়ার ভাটার প্রভাবটা কিন্তু যে এক জায়গাতে হলেও তার প্রভাবটা কিন্তু পুরা সমুদ্রের মধ্যেই দেখা যায়। উপকূল ও নদীর মোহনায় জোয়ার ভাটা সবচেয়ে ভালো বোঝা যায়। জোয়ার ভাটা সবচেয়ে ভালো কোথায় বোঝা যায়? উপকূলে আর নদীর মোহনায়। নদীর মোহনা কোন জায়গাটা? ধরো এটা একটা নদী আসলো আর এখানে সমুদ্র রয়েছে, তো এটা এসে নদীতে মিলিত হলো, তো এই জায়গাটাকে বলা হয় মোহনা। এখন যদি জোয়ার হয়, সমুদ্রের জলের লেভেলটা অনেকটা বেড়ে যাওয়াতে কি হবে, এদিক থেকে কিন্তু জলটা চলে যাবে। তো এদিকে জল চলে গেলে নদীর জলটা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। তো এখানে এই জায়গাতে কিন্তু বোঝা যায় যে নদীর জলের লেভেলটা যে বেড়েছে বা কোনটা কমেছে। যখন বাড়বে জোয়ার হবে, কমার সময় কি হবে, কমার সময়টা ভাটা হবে। সেমভাবে উপকূল, ধরো সমুদ্র রয়েছে, সমুদ্রে এখানে উপকূল রয়েছে, এখানে জলটা এদিকে আসে, এখানে উপকূল রয়েছে। যখন সমুদ্রের জলটা বাড়বে মানে জোয়ার হবে, জলটা ওইদিকে চলে আসবে, আরো ফুলে যাবে। তো এখানে কি উপকূলে কিন্তু বোঝা যায়। আবার যখন কমে যাবে এদিক থেকে আস্তে আস্তে কিন্তু এদিকে সরে যাবে, তখন কি জোয়ার ভাটাটা ভালোভাবে বোঝা যাবে। তো উপকূল ও নদীর মোহনায় জোয়ার ভাটা ভালোভাবে বোঝা যায়। তারপর রয়েছে জোয়ার 4 প্রকার। জোয়ার কত প্রকার? 4 প্রকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি? মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার, গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার, তেজ কোটাল বা ভরা জোয়ার, মরা কোটাল বা মরা জোয়ার। এখন এগুলো আমরা ডিটেলসে দেখে নিই। সো ফার্স্ট ওয়ান, মুখ্য জোয়ার। মুখ্য জোয়ারটা কি? পৃথিবীর আবর্তনে সমুদ্র জলের যে অংশ চন্দ্রের সম্মুখীন হয় সেখানে চন্দ্রের আকর্ষণ বেশি হয়, সেখানে যে জল স্ফীত হয় তাকে মুখ্য জোয়ার বলে। ওকে, তো আমরা জানি জোয়ার ভাটা যে হয়, সূর্য চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয়, তার মধ্যে থেকে চন্দ্রের আকর্ষণে কিন্তু বেশি হয়। এখন এই যে চন্দ্র মানে চাঁদের কাছাকাছি, চাঁদের সামনে যে জায়গাটা, এদিকে যে এইখানে কিন্তু সূর্যের আকর্ষণ হচ্ছে, চন্দ্রেরও হচ্ছে, কিন্তু চাঁদের কাছে চাঁদের প্রভাবটা বেশি পড়বে। তো চাঁদের সামনে, একদম চাঁদের যে সামনে যে জলটা ফুলে ওঠে, মানে যে জোয়ারটা হয়, ওই ধরনের জোয়ারটাকে বলা হয় মুখ্য জোয়ার। চাঁদের সামনে জায়গাটা জল ফুলে উঠবে, এটা বেশি ফুলে উঠবে, তো ওইটাকে বলা হয় মুখ্য জোয়ার। আর মুখ্য জোয়ার যে একদম পেছনের জায়গাটা, ওইখানে জল ফুলে উঠবে কিন্তু খুব একটা বেশি হবে না, এদিকে প্রভাবটা বেশি পড়বে, মানে চাঁদের সামনের জায়গাটা প্রভাব বেশি পড়বে, আর তার উল্টা সাইডের জায়গাতে কম প্রভাব পড়বে কিন্তু জোয়ার হবে। যেটা বেশি প্রভাব পড়বে মানে চাঁদের একদম সামনে থাকবে সেটাকে বলা হয় মুখ্য জোয়ার, আর যেটা মুখ্য জোয়ারের এক্সাক্ট অপোজিট সাইডে যেটা থাকবে সেটাকে বলা হয় গৌণ জোয়ার। ওকে, আর মুখ্য জোয়ার এই না যে শুধুমাত্র এই সাইডেই থাকবে, মুখ্য জোয়ার হলো চাঁদ যেখানেই থাকে, কারণ আমরা জানি সূর্যের আশেপাশে পৃথিবী ঘুরে আর পৃথিবীর আশেপাশে চাঁদ ঘুরে। চাঁদটা ধরো এখন ঘুরতে ঘুরতে ধরো এখানে গেলে কি হবে, এখানে কিন্তু জোয়ার হবে, এখানে গেলে এখানে জোয়ার হবে, আর এটা চাঁদের সামনে যেহেতু আছে তখন এখানে মুখ্য জোয়ার হবে। আর এটা মুখ্য জোয়ার হলে তার অপোজিট সাইড এই জায়গাতে কি হবে, এখানে গৌণ জোয়ার হবে। আর মনে রাখবে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মাঝখানে যে জায়গাটা, মানে এই দুই সাইডে যদি মুখ্য জোয়ার হয় আর বাকি দুই সাইডে হবে কি, দুই সাইড মানে এদিকে মুখ্য জোয়ার এদিকে গৌণ জোয়ার, মানে দুই সাইডে যদি জোয়ার হয় তার মাঝখানে জায়গাতে হবে কি, ভাটা হবে। যেরকম ধরো পিকচারই দেখো, এদিকে জোয়ার হয়েছে জল বেড়েছে, এদিকে জোয়ার হয়েছে জল বেড়েছে, এদিকে বেশি বেড়েছে তো তাদের সামনে আছে তার জন্য মুখ্য জোয়ার, এদিকে কম বেড়েছে আচ্ছা এটা উল্টা সাইডে আছে তো এটা হলো গৌণ জোয়ার। তো এই দুই সাইডে জল বেড়েছে আর এই দুই সাইডে কি হয়েছে, জল কিন্তু কমে গেছে, তো জল কমে গেছে মানে এদিকে ভাটা হলো, মানে এই দুই সাইডে যদি জোয়ার হয় এই দুই সাইডে ভাটা হবে, এদিকে যদি আবার যখন জোয়ার হবে তখন এই সাইডগুলিতে আবার ভাটা হবে। ওকে, মানে জোয়ার বাটা এরকম একটা বাদ দিয়ে এরকম ভাবে কিন্তু হবে, এইভাবে মনে রাখতে পারো। এখন দেখো এরকম কোনো কথা নয় যে মুখ্য জোয়ার সবসময় শুধু এই সাইডটাতেই থাকবে, এরকম না। এখন যদি চাঁদটা যদি এদিকে থাকতো, এটা তো অমাবস্যার সময়, ধরো পূর্ণিমার সময় চাঁদ তো এদিকে চলে আসবে, এখানে চাঁদ থাকবে না, চাঁদ এদিকে চলে আসবে, তখন কি হবে, তখন চাঁদের সামনাসামনি জায়গা কোনটা, এই জায়গাটা থাকবে, তখন এই জায়গাটার জলটা বেশি ফুলে উঠবে, তখন এটা হয়ে যাবে মুখ্য জোয়ার, আর উল্টা সাইডের জায়গাটা হয়ে যাবে কি, গৌণ জোয়ার। তাহলে এই দুই সাইড কি হয়ে যাবে, ভাটা হয়ে যাবে। এখন ধরো চাঁদ রয়েছে, চাঁদ এই সাইডটাতে রয়েছে, এই সাইডটায় থাকলে চাঁদের সামনে জায়গায় এটা, তাহলে এখানে যে জোয়ার হবে এটা হয়ে যায় মুখ্য জোয়ার, এটা হয়ে যায় গৌণ জোয়ার। তাহলে এই দুইটা যদি মুখ্য জোয়ার গৌণ জোয়ার হয় এই সাইডের জায়গাগুলি কি হবে, ভাটা হবে। তো আশা করি বুঝতে পেরেছো। ওকে,
অর্থাৎ চাঁদ যেদিকেই যাবে চাঁদের সামনে যে জায়গাটা পড়বে ওই জায়গাতে যে জোয়ার সৃষ্টি হয় ওইটাকে বলা হয় মুখ্য জোয়ার। ওইটাকে কি বলা হয়? মুখ্য জোয়ার বলা হয়। আর তার অপোজিট সাইডে যে জায়গাটা সেটা হলে গৌণ জোয়ার। এদিকে মুখ্য জোয়ার হলে এদিকে গৌণ জোয়ার হবে, বা এদিকে মুখ্য জোয়ার হলে এই সাইডে তাহলে গৌণ জোয়ার হবে, এইদিকে মুখ্য জোয়ার হলে এদিকে গৌণ জোয়ার হবে, এইদিকে মুখ্য জোয়ার হলে ওইদিকে গৌণ জোয়ার হবে। ওকে, তো সমুদ্র জলের যে অংশ চন্দ্রের বিপরীত মানে চাঁদের বিপরীত দিকে আছে সেই স্থানকে গৌণ জোয়ার বলা হয়। নেক্সট রয়েছে ভরা জোয়ার। ভরা জোয়ারটা কি? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হয়। ভরা জোয়ারটা কখন হয়? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হয়, অর্থাৎ মাসে দুইবার হয়। মাসে দুইবার হয়। অমাবস্যা আর পূর্ণিমার তিথিতে যদি পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে তাহলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা ভরা জোয়ার বলা হয়। মানে অমাবস্যার পূর্ণিমা তিথিতে কি হয়, যে পৃথিবী, চাঁদ, সূর্য একটা সেম সরলরেখায় অবস্থান করে, একটা লাইনে অবস্থান করে, এটা অমাবস্যার সময়। আবার পূর্ণিমার সময় কি হয়? পূর্ণিমার সময় চাঁদ এদিকে থাকে, এখানে পৃথিবী থাকে, এখানে সূর্যটা থাকে। তো এটা কি সরলরেখা অবস্থান করছে। অমাবস্যার সময়ও সরলরেখায় অবস্থান করে, পূর্ণিমার সময় সরলরেখায় অবস্থান করে। এখন অমাবস্যা কি পূর্ণিমা কি সেটা তো তোমরা ভালোভাবে জানো, সেটা তো আশা করে বোঝানোর কোনো দরকার নেই। সো এই অমাবস্যা আর পূর্ণিমার সময় যখন পৃথিবী, চাঁদ আর সূর্য একই সরলরেখায় অবস্থান করে, একটা লাইনে অবস্থান করে, তখন যে জোয়ারটা সৃষ্টি হয় ওই জোয়ারকেই বলা হয় ভরা কোটাল বা ভরা জোয়ার। কারণ তখন যেহেতু তিনোটা একটা লাইনে অবস্থান করছে আর তিনটাকে আকর্ষণ করছে, তো চাঁদ আর সূর্যের কিন্তু যে মহাকর্ষ শক্তিটা, মহাকর্ষ যে বলটা রয়েছে এটা পৃথিবীতে এসে পৌঁছে তখন যে জোয়ারটা হয় সেটা অনেকটা বেশি হয়, মানে একদম প্রবল জোয়ার সৃষ্টি হয়, তখন সেটাকে ভরা কোটাল বা ভরা জোয়ার বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছো। এখন যদি কোশ্চেন আসে ভরা জোয়ার কখন দেখা যায়, যে অমাবস্যা না পূর্ণিমা নাকি দুটোতে, তখন হবে দুটোতে। কারণ ভরা জোয়ার দেখা যায় অমাবস্যা পূর্ণিমা তিথিতে, যখন এই তিনটাই পৃথিবী, চাঁদ, সূর্য তিনটা একটা সেম রেখাতে অবস্থান করে, একটা সরল রেখাতে অবস্থান করে, তখন ভরা জোয়ার বা ভরা কোটাল হয়ে থাকে। তারপর রয়েছে মরা জোয়ার বা মরা কোটাল। সূর্য, চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে, এর ফলে চাঁদ ও সূর্য পরস্পরের বিপরীত দিক থেকে পৃথিবীকে আকর্ষণ করে, এর ফলে কম প্রাবল্যে যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বা মরা জোয়ার বলে। মানে আগেরটা ছিল যে সরল রেখায় আর প্রবল জোয়ার হতো, তখন এটা ভরা কোটাল ছিল। আর মরা কোটালটাকে যখন সূর্য, পৃথিবী, চাঁদ মানে সরল রেখা, এভাবে সরল রেখা অবস্থান করছে, বা ধরো পৃথিবীতে এদিকে সূর্য রয়েছে তাহলে এদিকে সরল রেখা রয়েছে, মানে সরল রেখা রয়েছে, সমকোণে রয়েছে, সমকোণে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে এখানে কি হবে? এই পিকচারটা দেখি তোমরা বুঝো। এদিক থেকে সূর্য আকর্ষণ করছে, এদিক থেকে চাঁদ আকর্ষণ করছে, দুই দিক থেকে আকর্ষণ করছে। চাঁদ বেশি আকর্ষণ করবে, তাও এদিকে আকর্ষণ করছে আবার এদিকেও তো আকর্ষণ করছে। তো এটা কিন্তু কি হয়ে যাবে, দুইটা কিন্তু মানে এদিকেও বেশি হবে না, এদিকেও বেশি হবে না, দুইটা উইক হয়ে যাবে। তার বদলায় কি হবে, এদিকে সামান্য একটু হবে, এখানে খুব একটা বেশি হবে না, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সামান্য একটু জোয়ারের সৃষ্টি হবে। ওই ধরনের জোয়ারকে বলা হয় মরা কোটাল বা মরা জোয়ার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এগুলি হলো কি জোয়ারের যে প্রকারভেদগুলি। কি কি রয়েছে? মুখ্য জোয়ার, চাঁদের সামনে যে জায়গাটা, চাঁদের সামনে যে জায়গাটা জলটা ফুলে ওঠে ওইটাকে বলা হয় মুখ্য জোয়ার। আর চন্দ্রের অপোজিট সাইডে বিপরীত দিকে যে স্থানে জোয়ারটা হয় সেটাকে বলা হয় গৌণ জোয়ার। ভরা জোয়ার কোনটা? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন প্রবল জোয়ারের সৃষ্টি হয়, তাকে ভরা কোটাল বা ভরা জোয়ার বলা হয়। আর মরা জোয়ার কোনটা? যখন সূর্য, চাঁদ আর পৃথিবী সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে, তখন কি হয়, সূর্য একদিক থেকে আকর্ষণ করছে, চাঁদও একদিক থেকে আকর্ষণ করছে, দুই দিকেই বেশি হয় না, তার মাঝখানে মোটামুটি হয়, কম কম প্রাবল্যে জোয়ারের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ভরা কোটাল ও মরা কোটাল। আর একটা জিনিস মনে রাখবে, আর মরা জোয়ার দেখা যায় কখন? অষ্টমী তিথিতে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে যে ভরা জোয়ার আর মরা জোয়ার দেখা যায় অষ্টমী তিথিতে। তো আশা করি এই পার্টগুলি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে এই পার্টটা তোমরা 2-3 বার দেখবে, তাহলে আশা করি আর ডাউট থাকবে না। নেক্সট রয়েছে বান ডাকা। বান ডাকাটা কি? ভরা জলের সময়, ভরা কোটালের সময় সমুদ্রের জল নদী খাতের মধ্য দিয়ে প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে দ্রুত গতিতে ভেতরের দিকে প্রবেশ করে। তখন ভাটা স্রোতের বাধায় ও দুই পাহাড়ের বাধায় জোয়ারের জল আরও বেশি ফুলে ওঠে এবং এক খাড়া দেওয়াল তৈরি করে। নদীতে এইভাবে সৃষ্ট অতিমাত্রা জলস্ফীত বা অত্যন্ত উঁচু ঢেউকে বলা হয় জোয়ারি বান। দূর থেকে এই বান আসার গর্জন শোনা যায়, এই কারণে একে বান ডাকা বলা হয়। তো বান ডাকাটা কি? দেখো, প্রথমত এটা হয় ভরা কোটালের সময়। ভরা কোটাল কখন হয়? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ধরো এটা পৃথিবী, চাঁদ, সূর্য তিনটা কি একই সরলরেখা অবস্থান করছে, বা ধরো এখানে রয়েছে
রয়েছে চাঁদ, এখানে পৃথিবী, এখানে রয়েছে সূর্য, তিনটে কী করছে একই সরলরেখায় অবস্থান করছে। তাহলে পৃথিবীর মধ্যে সূর্য আর চাঁদের যে আকর্ষণটা সেটা বেশি পড়বে, মহাকর্ষ বলটা বেশি পড়বে, বেশি পড়লে ওইখানে কী হবে প্রবল জোয়ারের সৃষ্টি হবে, তখন ভরাকটাল হয়। তো এই ভরাকটালের সময় কি হয়, মানে মাসে 2 বার ভরাকটালের সময় ধরো এখানে একটা নদী আছে আর এখানে সমুদ্র, তো নদীটা এসে সমুদ্রে মিশে গেল, তো এই জায়গাটা কী হলো মোহনা। তো এই মোহনার মধ্যে কী হবে, যখন জোয়ার হবে সমুদ্রের জলটা অনেকটা ফুলে যাবে, তো সমুদ্রের জলটা দেখবে একদম অনেকটা বেশি ফুলে গিয়ে মানে অনেকটা সমুদ্রের জলের লেভেলটা বেড়ে গিয়ে নদীর দিকে জলটা প্রবেশ করবে, নদীর দিকে গিয়ে জলটা কী করবে প্রবেশ করবে। প্রবেশ করাতে কি হবে, নদীর যে নদী খাতটা ছিল, নদী খাতের মধ্যে যতটুকু জল ছিল, যখন সমুদ্র থেকে জলটা উল্টে গিয়ে মানে জোয়ারটা যখন এদিকে প্রবল বেগে নদীর দিকে যাবে, তখন নদীর জলটা কী হবে বেড়ে যাবে, নদীর জলটা অনেকটা বেড়ে যাবে, নদীর জলটা বেড়ে গিয়ে নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হবে, উঁচু উঁচু ঢেউ সৃষ্টি হবে, নদীর জলমাত্রা বেড়ে যাবে, ওই যে নদীর জলমাত্রাটা বেড়ে যাবে ওইটাকেই বলা হয় জোয়ারি বান, জোয়ারি বান। আর যখন জলটা নদীতে গিয়ে ডুববে, সমুদ্রের জলটা যখন খুব স্পিডে জলটা গিয়ে নদীতে ঢুকবে, তখন খুব বেশি শব্দ হয়, খুব বেশি একদম গর্জন হয়, জোরে জোরে শব্দ হয়, তখন ওইটাকে বলা হয় বান ডাকা। কি বলা হয় বান ডাকা। ওকে, আর এই শব্দ যখন হয়, এই শব্দটা অনেকটা না ষাঁড়ের মতন, যে ষাঁড় ছেড়ে ধরো দুইটা ষাঁড় ঝগড়া করছে, ঝগড়া করলে যেরকম আওয়াজ হবে ওই রকম ষাঁড়ের মতন বড় বড় আওয়াজ করে, অনেক জোরে আওয়াজ করে। তো ওইটাকে ওইটার কনটেক্সে ওইটার নাম অনুসারেই এটার আরেকটা নাম দেওয়া হয়েছে, বান ডাকার একটা নাম হলো সারাসারি বান, সারাসারি বান। ওকে, যখন জোয়ারের সময় সমুদ্রের জলটা নদীতে গিয়ে প্রবেশ করছে ওইটা হলো জোয়ারি বান, আর যে অনেক বেশি শব্দ করছে তো এটাকে বলা হয় বান ডাকা। শব্দটা অনেকটা দুইটা ষাঁড় ঝগড়া করলে যেরকম হবে ওই রকম হয়, তার জন্য এটা নাম দিয়েছে সারাসারি বান। তো এই বান ডাকা আবার কিছু নদীতে দেখা যায়, যেরকম ভাগীরথী, হুগলি, টেমস, অ্যামাজন প্রভৃতি নদীতে এই প্রকার বান দেখা যায়। এসব নদীতে কি, এসব নদীতে বান ডাকা দেখা যায়। বর্ষাকালে ভাগীরথী, হুগলি নদীতে প্রচুর জলের সংযোজনের ফলে যে বান সৃষ্টি হয়, সেই বান সৃষ্টি পরিস্থিতিকে তেজি সারে যুদ্ধরত অবস্থার সঙ্গে তুলনা করে সারাসারি বানও বলা হয়। মানে আগে যেটা বললাম, এখন এই যে বর্ষাকালে ধরো ভাগীরথী বা হুগলি নদীতে ধরো এইদিকে নদীটা আছে, এদিকে সমুদ্রটা আছে, এখন নদী থেকে জলটা এই যে এইভাবে গেলো, জোয়ারের সময় এইভাবে গেলো, তাহলে নদীর জলটা কি হলো অনেকটা বেশি ফুলে গেল, বেড়ে গেল, তো এখানে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হলো, তো এটাকে বলা হয় কি, ওইটাকে জোয়ারি বান। এটা অনেকটা বেশি শব্দ হয়েছে, আর শব্দটা অনেকটা যে ধরো ষাঁড় রয়েছে, ষাঁড়গুলি যুদ্ধ করছে, যে শব্দ হবে বড় বড় শব্দ হবে, এরকম শব্দ হচ্ছে, তার জন্য এটাকে বলা হয় সারাসারি বান, বা তার আরেকটা নাম বান ডাকাও বলা হয়। কোন কোন নদীতে দেখা যায়, ভাগীরথী, হুগলি, টেমস, অ্যামাজন এরকম বিভিন্ন নদীতে দেখা যায়। তারপর রয়েছে চান্দ্র জোয়ার, সৌর জোয়ার। চান্দ্র জোয়ারটা কি, চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলা হয়। চাঁদের আকর্ষণে যে জোয়ারটা হয়, মানে এই যে জোয়ার বাটা হয় চাঁদের আকর্ষণে হয়, সূর্যের আকর্ষণে হয়, তার মধ্যে থেকে চাঁদের আকর্ষণে যেটা হয় সেটাকে বলা হয় চান্দ্র জোয়ার, আর যখন সূর্যের আকর্ষণে হয় সৌর জোয়ার, সূর্যের আকর্ষণে যখন হয় তখন তাকে বলা হয় সৌর জোয়ার। চাঁদের আকর্ষণে হলে চান্দ্র জোয়ার, সূর্যের আকর্ষণে হলে সৌর জোয়ার। তারপর রয়েছে সিজিকি, ভেরি ইম্পর্টেন্ট সিজিকি। পৃথিবী, চাঁদ, সূর্য একই সরলরেখায় অবস্থান করলে প্রবল জোয়ার ও প্রবল বাটার সৃষ্টি হয়, এই অবস্থাকে সিজিকি বলে। মানে যখন পৃথিবী, চাঁদ ও সূর্য একটা সেম সরলরেখা অবস্থান করছে, তখন কি হচ্ছে, চাঁদে মহাকর্ষ শক্তি প্রভাব পড়ছে পৃথিবীতে, আবার সূর্যেরও পড়ছে, দুইটারই প্রভাব পড়ছে, মহাকর্ষ বলে প্রভাব পড়ছে, দুইটা প্রভাব পড়লে কি হবে, জলের মাত্রাটা বেশি ফুলে যাবে, তখন জোয়ার হবে, আর যখন দুইটাই কমে যাবে তখন কি হবে, বাটা সৃষ্টি হবে। তো ওই অবস্থাটাকে সিজিকি বলা হয়। আর এই যে সিজিকি হয়, সিজিকি হওয়ার দুইটা পরিস্থিতি আছে, দুইটা সময় আছে, একটা অমাবস্যার সময় আর একটা পূর্ণিমার সময়। কারণ অমাবস্যার সময় আর পূর্ণিমার সময় কিন্তু সরলরেখায় থাকে। যেরকম অমাবস্যার সময় ধরো এটা পৃথিবী, এটা হলো চাঁদ, আর এটা হলো সূর্য, তো এই সরলরেখা অবস্থান করে। পূর্ণিমার সময় কি হয়, পূর্ণিমার সময় এটা হলো চাঁদ, এটা হলো পৃথিবী, আর এটা হলো সূর্য, এটাও সরলরেখায় অবস্থান করছে। তো এই দুইটা অবস্থাতেই সিজিকি দেখা যায়। তো অমাবস্যা তিথিতে যখন চাঁদ একই সরলরেখায় পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে সংযোগ বলে। মানে অমাবস্যা তিথিতে চাঁদ কোথায় থাকে, চারটা মিডলে থাকে, কিসের মাঝখানে, এই যে পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ যখন থাকে তখন অমাবস্যা হয়, তখন ওই সময়টাকে বলা হয়, ওই সিচুয়েশনটাকে বলা হয় সংযোগ। তারপর পূর্ণিমা তিথিতে একই সরলরেখায় পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে থাকে তখন তাকে বলা হয় প্রতিযোগ। ওকে, অমাবস্যার তিথি হলে সংযোগ, পূর্ণিমা তিথি হলে প্রতিযোগ। তারপর রয়েছে অ্যাপোজি কি, বা অ্যাপোজির অবস্থান। অ্যাপোজি জিনিসটা কি দেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক হয় তখন 4.07 লক্ষ কিলোমিটার, সেই অবস্থাকে অ্যাপোজি অবস্থান বলে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখো, আগে জিনিসটা বোঝো।
পৃথিবী এই যে সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরে, পৃথিবীর চারিপাশে চাঁদ ঘুরছে। এখন পৃথিবীটাও ঘুরছে, চাঁদও ঘুরছে। পৃথিবীর আশেপাশে ধরো এটা পৃথিবী আর চাঁদ এদিকে মানে এদিকে ঘুরছে। পৃথিবীর আশেপাশে চাঁদটা ঘুরছে। যখন ঘুরছে কোনো সময় দেখা গেছে যে পৃথিবী খুব কাছাকাছি চাঁদ চলে আসে, কোনো সময় দেখেছে একদম পৃথিবী থেকে অনেকটা দূরে চলে গেছে। যখন পৃথিবী থেকে একদম দূরে চলে যায়, সবচেয়ে দূরে মানে একদম সর্বাধিক ম্যাক্সিমাম যতটুকু দূরত্ব যাওয়া যায়, একদম ম্যাক্সিমাম ততটুকু দূরত্বে গেল, তখন সেই অবস্থানটাকে বলা হয় অ্যাপোজি। আর কতটুকু দূরে যায়? সর্বাধিক 4.07 লক্ষ কিলোমিটার দূরত্বে যায়। আর যেহেতু দূরত্ব বেশি হলে চাঁদের মহাকর্ষীয় শক্তির প্রভাবটা কিন্তু একটু কমতে থাকবে। আর যখন কমলে কি হবে? কমলে জোয়ারটাও কম হবে। এই যে জোয়ার হচ্ছে, জোয়ারটাও কি হবে? জোয়ারটা কিন্তু কম হবে। নর্মাল যতটুকু জোয়ার হয় অ্যাপোজির সময়, যেহেতু দূরত্বে চলে যায় চারটা, অ্যাপোজির সময় প্রায় 20% জোয়ার কম হয়, 20% জোয়ারটা কমে যায়। যেরকম পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক, মানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন একদম সবচেয়ে বেশি হয়, একদম ম্যাক্সিমাম হয় 4.07 লক্ষ কিলোমিটার, সেই অবস্থাকে অ্যাপোজি অবস্থান বলে। দূরত্ব বেশি হওয়ার কারণে চাঁদের আকর্ষণ বল যেহেতু কমে যায়, তাই জোয়ারের সময় বেশ কম হয়। একে অ্যাপোজি জোয়ার বলা হয়। একে কি বলা হয়? অ্যাপোজি জোয়ার। আর সাধারণ জোয়ার থেকে অ্যাপোজি জোয়ারের 20% জোয়ার কম হয়। কত পার্সেন্ট জোয়ার কম হয়? 20% জোয়ার কম হয়। তো এটাই হলো অ্যাপোজি। তারপর রয়েছে পেরিগি। পেরিগিটা কি বা পেরিজিটা কি? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম, আগেরটা ছিল সবচেয়ে দূরত্বে, এখন হলো সবচেয়ে কম। ধরো এখানে পৃথিবী রয়েছে, চারটা এদিকে দিয়ে ঘুরছে। ধরো একটা সময় এখানে সবচেয়ে দূরত্ব, তো এটা হলো অ্যাপোজি। আর এটা ধরো সবচেয়ে কাছে, তো এটা হয়ে যাবে পেরিজি বা পেরিগি। সবচেয়ে কম হলে কত হবে? 3.56 লক্ষ কিলোমিটার হয়। সেই অবস্থাকে পেরিজি অবস্থান বলা হয়। দূরত্ব কম হওয়ার কারণে চাঁদের আকর্ষণ বল বেশি হবে। আর দূরত্ব যখন কমে গেছে তখন কি হবে? চাঁদের আকর্ষণটা অবভিয়াসলি বেশি হবে। আর চাঁদের আকর্ষণ বেশি হলে জোয়ারও বেশি হবে। জোয়ারটা বেশি হবে। নর্মাল জোয়ার যতটুকু হয় সাধারণ জোয়ারের অবস্থা থেকে 20% প্রবল বেশি হয়, মানে 20% বেশি হয়। একই কিন্তু পেরিজি জোয়ার বলা হয়। ওকে, তো এটা গেল অ্যাপোজি আর পেরিজি। তো এই জিনিসটা আমরা পিকচারের সাহায্যে আরেকটু ভালোভাবে বুঝে নিই। এটা দেখছো পৃথিবী। এখন চাঁদ কি হয়? চাঁদ কিন্তু নিজের কক্ষপথে ঘুরবে। যখন ঘুরতে একটা সময় দেখা গেল পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বে, মানে একদম ম্যাক্সিমাম দূরত্বে চলে গেছে, তখন এটা হয় অ্যাপোজি। কত দূরত্বে? এই যে এইখানে দেখো 4,06,700 কিলোমিটার যখন দূরত্ব চলে যায় তখন হলো এটা অ্যাপোজি। আর যখন দূরত্বে চলে যায়, নর্মাল জোয়ার হলে যতটুকু হয় তার থেকে 20% কমে যায়। জোয়ারের যে প্রবলটা 20% কমে যায়। কেন কমে যায়? তার কারণ হলো সূর্য থেকে দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেক বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে কিন্তু মহাকর্ষণ শক্তি বলে প্রভাবটাও কমে যাবে। তার জন্য জোয়ারের মাত্রাটাও 20% কমে যাবে। অন্যদিকে পেরিগি হলে যখন পৃথিবীর একদম কাছাকাছি চাঁদটা চলে আসবে, সবচেয়ে কাছে, তখন হবে এই যে 3,56,500 কিলোমিটার, তখন হবে পেরিজি। তখন কি হবে? তখন হবে পেরিজি। আর কাছে চলে আসলে মহাকর্ষণ শক্তি বলে প্রভাবটাও কিন্তু বেশি পড়লে জোয়ারের মাত্রাটাও বেশি হয়ে যাবে। তো জোয়ারের মাত্রাটা নর্মাল থেকে 20% বেশি হয়ে যায়। নর্মাল থেকে 20% বেশি হয়ে যায়। তো এটাই হলো অ্যাপোজি আর পেরিজি। তো আশা করি পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা কি দেখলাম সেটা একবারে দেখে নিই। তো আমরা আজকে হাইড্রোস্ফিয়ার চ্যাপ্টার টাইডস অর্থাৎ জোয়ার ভাটাটা স্টার্ট করলাম। প্রথমেই আমরা দেখলাম জোয়ার ভাটা জিনিসটা কি, যে জোয়ার কি, ভাটা কি, সেটা আমরা দেখে নিলাম। যে এই যে জলটা উপর দিকে যখন উঠে যায় বেশি হয় তখন জোয়ার, আর যখন আস্তে আস্তে কমে তখন ভাটা। প্রতিদিন কয়বার জোয়ার হয়? 2বার জোয়ার হয় আর 2বার ভাটা হয়। তো এটা এখানে পিকচারের সাহায্যে দেখে নিলাম। তো এটা জোয়ার, তারপর রয়েছে ভাটা। জোয়ার ভাটা দুইটা কারণে হয়ে থাকে। একটা হলো চাঁদ ও সূর্যের মহাকর্ষণ শক্তির প্রভাবে, আর একটা হলো কি কেন্দ্রাদিক বলের প্রভাবে। তারপর রয়েছে জোয়ার ভাটার কিছু বৈশিষ্ট্য। নেক্সট দেখলাম জোয়ার 4 প্রকার হয়। কি কি? মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার, গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার, তেজ কোটাল বা ভরা কোটাল, মরা কোটাল বা মরা জোয়ার। তো প্রথমেই রয়েছে মুখ্য জোয়ার। যখন চাঁদের কাছাকাছি যে জায়গাটা জোয়ারের সৃষ্টি হয় সেটা হলো মুখ্য জোয়ার, আর তার ঠিক অপোজিট সাইডেরটা হলো গৌণ জোয়ার। আর যখন অমাবস্যা পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ, সূর্য একই সরলরেখায় অবস্থান করে তখন কি হচ্ছে? ভরা জোয়ার হচ্ছে, তখন প্রবল জোয়ারেরও সৃষ্টি হচ্ছে। আর অন্যদিকে মরা জোয়ার কি? যখন সূর্য আর চাঁদ কি করছে? পরস্পর সমকোণে অবস্থান করছে, তখন কি? তখন কিন্তু মরা জোয়ারের সৃষ্টি হয়। কেন হয় সেটাও কিন্তু আগে বলে দিয়েছি। তারপর দেখলাম বানডাকা। বানডাকা কি, কোন কোন নদীতে দেখা যায়, সারাসারি বান কি, সেটা দেখে নিলাম। তারপর চান্দ্র জোয়ার, যে চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় চান্দ্র জোয়ার। সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় সেটা হলো সৌর জোয়ার।
তারপর রয়েছে সিজিকি। সিজিকি কি সেটা দেখে নিলাম যে তিনোটা যখন একই সরলরেখায় অবস্থান করবে তখন সিজিকে হবে। সিজিকি দুইটা হয়, দুইটা অবস্থাতে হয়, একটা অমাবস্যাতে একটা পূর্ণিমাতে। অমাবস্যাতে হলে সংযোগ, পূর্ণিমাতে হলে প্রতিযোগ। তারপর অ্যাপোজি কাকে বলে, তার অবস্থান, এবং পেরিজি কাকে বলে তার অবস্থান আমরা দেখে নিলাম। তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। এখন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব, পাশাপাশি আমরা আরও নতুন তথ্য জেনে নেব কোশ্চেন আনসারের মাধ্যমে। খুবই ইম্পর্টেন্ট, তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকো, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কারণ জোয়ার ভাটা থেকে প্রতি বছর কোশ্চেন আসে। আর এটা শুধু তোমাদের টেটের নয়, এটা কিন্তু তোমাদের টেট টু আর্টসের, তারপর এসটিজিটির ক্ষেত্রে, বা তোমরা যদি এখন পিজিটিকে জিওগ্রাফি দিয়ে থাকো সেখানে কাজে আসবে, বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও কিন্তু কাজে আসবে। কারণ জিকে থেকে কিন্তু, যে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে এরকম কোশ্চেন কিন্তু চলে আসে। তো খুব ইম্পর্টেন্ট পার্ট। এনিওয়ে, 1 নম্বর রয়েছে দুইটি গৌণ জোয়ার, দুইটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? যে দুইটি গৌণ জোয়ার আর দুইটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধানটা হলো 24 ঘন্টা 52 মিনিট। কত? 24 ঘন্টা 52 মিনিট। দেখো একটা জিনিস মনে রাখবে, এটা হলো পৃথিবীটা, ওকে, এটা পৃথিবীটা। এখন ধরো এইদিকে চাঁদ রয়েছে, এখানে চাঁদ রয়েছে, তাহলে চাঁদের আকর্ষণটা পৃথিবীতে পড়ছে, তাহলে এইদিকে কি হবে, এইদিকে একটু জোয়ার সৃষ্টি হবে, এদিকে জোয়ারটা হবে। আর এদিকে চাঁদের কাছাকাছি, চাঁদের সামনে যে জায়গাটা রয়েছে ওইখানে কি হবে, ওইখানে হবে মুখ্য জোয়ার। তাহলে তার অপোজিট সাইডে কি হবে, অপোজিট সাইডে হবে গৌণ জোয়ার, গৌণ জোয়ার। তাহলে বাকি দুই সাইডে কি হবে, এই সাইডে আর এই সাইডে কি হবে, এই সাইডে আর এই সাইডে হবে ভাটা হবে, ভাটা হবে। ওকে, তো এই যে এখানে কি বলা হয়েছে, দুইটি গৌণ জোয়ার, এই যে দুইটা গৌণ জোয়ার আর দুইটা মুখ্য জোয়ারের মধ্যে, মানে ধরো এখানে মুখ্য জোয়ার রয়েছে, এই মুখ্য জোয়ারটা আবার ফিরে আসতে আসতে কত ঘন্টা পর আসবে, এইটা আবার ফিরে, মুখ্য জোয়ারটা আবার ফিরে আসতে আসতে প্রায় এই যে 24 ঘন্টা 52 মিনিট পরে আসবে। 24 ঘন্টা কিন্তু না, 24 ঘন্টা 52 মিনিট পরে আসবে। তার কারণটা কি মনে রাখবে, এই যে চাঁদ রয়েছে, এইটা কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করতে, চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ যে করে সেটা কতটুকু সময় লাগে, সেটাতে 27 দিন সময় লাগে। কত সময় লাগে? 27 দিন সময় লাগে। চাঁদ পৃথিবীকে যে প্রদক্ষিণ করছে সেটার জন্য 27 দিন, 27 ডেজ সময় লাগে। যেহেতু 27 ডেজ সময় লাগে আর পৃথিবীটাকে নিজের কক্ষপথে ঘুরছে 24 ঘন্টা, তো 27 দিন লাগাতে এটা ক্যালকুলেশন করলে কিন্তু বেরিয়ে যাবে যে 13 ডিগ্রি এগিয়ে থাকে। কি হয়? 13 ডিগ্রি এগিয়ে থাকে। আর 13 ডিগ্রি এগিয়ে থাকে মানে আমরা জানি 1 ডিগ্রি সমান 4 মিনিট। 1 ডিগ্রি সমান 4 মিনিট, যেটা আমরা লংগিটিউড প্লেটিটিউডে ক্লাসে পড়েছিলাম। 1 ঘন্টা 1 ডিগ্রি ইজিক্যাল টু 4 মিনিট হলে 13 ডিগ্রি কত হবে? 13 ইন্টু 4 অর্থাৎ 52 মিনিট, 52 মিনিটস বেশি। আর নর্মালি হলো 24 ঘন্টা, আর যেহেতু 13 ডিগ্রি এগিয়ে থাকে তার জন্য 24 ঘন্টা 52 মিনিট। এই জিনিসটা মনে রাখবে যে 1 ডিগ্রি সমান কত? 4 মিনিট। তো কতটুকু এগিয়ে থাকে? 13 ডিগ্রি এগিয়ে থাকে, তার মানে 52 মিনিট। এই জন্য 24 ঘন্টা সময় না, 24 ঘন্টা 52 মিনিট সময় লাগে। 24 ঘন্টা 52 মিনিট সময় লাগে। দেখো, এটা পৃথিবী, ওকে, এটা পৃথিবী, এখানে চাঁদ রয়েছে, তাহলে চাঁদের আকর্ষণটা পড়বে, এখানে জোয়ার হবে, এখানে যে জোয়ারটা হবে সেটা হলো মুখ্য জোয়ার, এখানেটা হবে গৌণ জোয়ার, আর এদিকে হবে ভাটা, এদিকে হবে ভাটা। ওকে, তো এখন এই মুখ্য জোয়ারটা, এখানে তো মুখ্য জোয়ার হচ্ছে, এই সেম জায়গাতে মুখ্য জোয়ার হতে আবার ঘুরে আসতে আবার 24 ঘন্টা 52 মিনিট সময় লাগবে। বা এখানে গৌণ জোয়ার রয়েছে, এই সেম জায়গাতে গৌণ জোয়ার হতে আবার এদিকে ঘুরে আসতে 24 ঘন্টা 52 মিনিট সময় লাগে। আর এখন যদি বলা হয় মুখ্য জোয়ার, মানে এই পার্টটা, মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার, মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে যে কতটুকু সময়ের ব্যবধান রয়েছে, তখন হবে 12 ঘন্টা 26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট। আর যদি বলা হয় জোয়ার আর বাটার মধ্যে কতটুকু ডিফারেন্স, তখন হবে 6 ঘন্টা 13 মিনিট। এই তিনটা জিনিস মনে রাখবে, 13 ঘন্টা 6 মিনিট। আমি আবারও একটু বলে দিচ্ছি, কারণ খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। দুইটি মুখ্য জোয়ার, ওকে, এটা হলো পৃথিবী, এখানে ধরো মুখ্য জোয়ার, এখানে ধরো গৌণ জোয়ার। তো মুখ্য জোয়ারটা এই জায়গাতে, মুখ্য জোয়ার আবার কখন হবে? এখানে মুখ্য জোয়ার, তারপর ধরো এখানে মুখ্য জোয়ার হলো, এখানে হলো, কিন্তু এই জায়গাতে হতে আবার ঘুরে আসতে 24 ঘন্টা 52 মিনিট সময় লাগে। আর এটা ধরো মুখ্য জোয়ার, এটা ধরো গৌণ জোয়ার, তাহলে এই দুইটা জায়গার মধ্যে কতটুকু সময় লাগে? মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে সময় পার্থক্যটা হলো 12 ঘন্টা 26 মিনিট। আর জোয়ার আর বাটার মধ্যে, মানে এখানে ধরো জোয়ার, এখানে বাটা, এখানে জোয়ার, এখানে বাটা, তো এই জোয়ার বাটার মধ্যে সময়ের ব্যবধানটা সেটা হবে 6 ঘন্টা 13 মিনিট। এই তিনটা জিনিস মনে রাখবে, 6 ঘন্টা 13 মিনিট জোয়ার বাটার মধ্যে পার্থক্য। মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে 12 ঘন্টা 26 মিনিট। আর দুইটি মুখ্য জোয়ার বা দুইটি গৌণ জোয়ারের মধ্যে সময় পার্থক্য হলো 24 ঘন্টা 52 মিনিট। খুব ইম্পর্টেন্ট পার্ট, এই তিনটা ভালোভাবে মাথায় রাখবে। তো মুখ্য জোয়ার বা দুইটি
দুইটি গৌণ জোয়ার বা দুইটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধানটা কত? 24 ঘন্টা 52 মিনিট। ধরো এটা হলো পৃথিবী, এখানে যদি মুখ্য জোয়ার হয় তাহলে এখানে কি হবে? গৌণ জোয়ার। তো এই সেম জায়গাতে মুখ্য জোয়ার হলে আবার ঘুরে আসতে আসতে এখানে 24 ঘন্টা 52 মিনিট লাগবে, বা এখানে গৌণ জোয়ার হলে এটা আবার সেম জায়গাতে ঘুরে আসতে আসতে 24 ঘন্টা 52 মিনিট সময় লাগবে। তো দুইটি গৌণ জোয়ার কিংবা দুইটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধানটা হলো 24 ঘন্টা 52 মিনিট। আর যদি বলা হয় মুখ্য জোয়ারে কতক্ষণ পরে সেই স্থানে গৌণ জোয়ার সংঘটিত হয়, ধরে এখানে মুখ্য জোয়ার হলো, এখানে মুখ্য জোয়ার হলো, তাহলে এই মুখ্য জোয়ারের কতক্ষণ পরে এই জায়গাতে আবার গৌণ জোয়ার হবে? না, এখানে মুখ্য জোয়ার হলে এখানে গৌণ জোয়ার, এখানে যদি আবার মুখ্য জোয়ার হয় তাহলে এখানে হবে গৌণ জোয়ার, এটা হবে। তো মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে ডিফারেন্সটা 12 ঘন্টা 26 মিনিট। তো যেহেতু এই জায়গাতে যদি একটা সময় মুখ্য জোয়ার হয় তার ঠিক 12 ঘন্টা পরে এই সেম জায়গাতে কিন্তু গৌণ জোয়ারটা হবে, বা এই সাইডেও যদি দেখি এখানে যদি একটা সময় মুখ্য জোয়ার হয় ঠিক 12 ঘন্টা 26 মিনিট পরে কিন্তু এই সেম জায়গাতে গৌণ জোয়ারটা হবে। তো মুখ্য জোয়ারে কতক্ষণ পরে সেই স্থানে গৌণ জোয়ার সংঘটিত হয়? 12 ঘন্টা 26 মিনিট পরে, 12 ঘন্টা 26 মিনিট পরে। তারপর রয়েছে জোয়ার বাটার মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। জোয়ার বাটার মধ্যে সময় পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। এখানে কিন্তু মুখ্য জোয়ার গৌণ জোয়ারের মধ্যে বলে না, বা দুইটি মুখ্য জোয়ারের মধ্যে বলি, এখানে বলেছে জোয়ার আর বাটা। জাস্ট মনে রেখে দেবে, জোয়ার আর বাটার মধ্যে সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। এটা যদি পৃথিবীটা হয়, এখানে যদি মুখ্য জোয়ার হয়, এখানে যদি জোয়ার হয় এখানে বাটা হবে, এখানে জোয়ার হলে এখানে বাটা হবে, বা এখানে যদি বাটা হয় তাহলে এখানে জোয়ার হবে। তো এই জায়গাটার মধ্যে ডিফারেন্স কতটুকু? এই জায়গার মধ্যে ডিফারেন্সটা হলো 6 ঘন্টা 13 মিনিট। জোয়ার বাটা খেলে এইরূপ একটি নদীর নাম হুগলি নদী, যে জোয়ার বাটা হয় এরকম একটি নদীর নাম হলো হুগলি নদী। আর আমি যদি ত্রিপুরাতে দেখি যেরকম ধরো ফেনী নদী রয়েছে যেখানে জোয়ার বাটা দেখা যায়। তারপর রয়েছে জোয়ার কয় প্রকার ও কি কি? ওকে, জোয়ার আমরা এমনিতে জানি 4 প্রকার, তার মধ্যে কিন্তু আবার মেন হলো 2 প্রকার। কি কি? মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার। আরও যে এক্সটেন্ডেড 2টা ভার্সন রয়েছে সেগুলি কি? সেগুলি হলো ভরা কটালু, মরা কটালু, ওইগুলিও মাথায় রাখবে। জোয়ার বাটা থেকে কি শক্তি উৎপাদন করা হয়? বিদ্যুৎ শক্তি। জোয়ার বাটা থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। নেক্সট রয়েছে প্রতিদিন কতবার জোয়ার বাটা হয়? প্রতিদিন 2বার জোয়ার এবং 2বার বাটা হয়। প্রতিদিন 2বার জোয়ার ও 2বার বাটা হয়ে থাকে। কোন শক্তির প্রভাবে গৌণ জোয়ার হয়? বিকর্ষণ শক্তির প্রভাবে গৌণ জোয়ার হয়, বিকর্ষণ শক্তির প্রভাবে। জোয়ার বাটা সৃষ্টির মূল কারণ কি? চাঁদ ও সূর্যের আকর্ষণ। জোয়ার বাটা সৃষ্টির মূল কারণ হলো চাঁদ ও সূর্যের আকর্ষণ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। 3,84,000 কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। অ্যাপোজি অবস্থান চন্দ্র ও পৃথিবীর দূরত্ব কত কত কিলোমিটার? 4,07,000 কিলোমিটার। মানে অ্যাপোজি কোনটা? অ্যাপোজি হলো যখন মানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব একদম ম্যাক্সিমাম হয় তখন হলো অ্যাপোজি। কোন কোন তিথিতে ভরা জোয়ার হয়? ভরা জোয়ার হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার হয়। পৃথিবীর কোথায় দিনে 4বার জোয়ার হয়? সাউদাম্পটনে। ওকে, এটা মনে রাখবে। এখানে পৃথিবী সাউদাম্পটনে দিনে 4বার জোয়ার হয়। প্রতিদিন কতবার বাটা হয়? প্রতিদিন 2বার বাটা হয়, আর জোয়ারও 2বার হয়। কোনো স্থানে একটি মুখ্য জোয়ারে কত সময় পরে অপর মুখ্য জোয়ার হয়? মানে কোনো একটা স্থানে ধরো এখানে মুখ্য জোয়ার হলো, এই জায়গাতে মুখ্য জোয়ার হলো, তো এই সেম জায়গাতে আর কতটুকু সময় পরে মুখ্য জোয়ারটা হবে? যে এই জায়গাতে যে মুখ্য জোয়ার হয় 6 ঘন্টা 13 মিনিট পরে এখানে আবার বাটা হবে, আর 12 ঘন্টা 26 মিনিট পরে এখানে আবার জোয়ার হবে, বা আরও 6 ঘন্টা 13 মিনিট পরে আবার বাটা হবে, একদম 24 ঘন্টা আবার ঘুরে আসতে আসতে 24 ঘন্টা 52 মিনিট পরে কিন্তু আবার সেম জায়গাতে মুখ্য জোয়ার হবে। সেম গৌণ জোয়ারের ক্ষেত্রেও সেম। তো 24 ঘন্টা 52 মিনিট। কোন কোন তিথিতে মরা জোয়ার হয়? কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। মরা জোয়ার হয় কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। বরা জোয়ার হলে অমাবস্যা পূর্ণিমা তিথিতে। মরা জোয়ার হলে কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। বান ডাকা কোন জোয়ারের সঙ্গে হয়? বান ডাকা ভরা জোয়ারের সঙ্গে হয়। বান ডাকা কোন জোয়ারের সঙ্গে হয়? ভরা জোয়ারের সঙ্গে। যখন অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে তখন বান ডাকা কিন্তু হয়। কোন ঋতুতে বান ডাকা সংঘটিত হয়? বর্ষা ঋতুতে। বর্ষা ঋতুতে বান ডাকা সংঘটিত হয়। বর্ষা ঋতুতে যখন বেশি বৃষ্টিপাত হয়, জলের লেভেলটা বেড়ে যায়, তখন বান ডাকাটার বেশি পরিমাণে সংঘটিত হয়। পৃথিবীর কোন কোন সাগরে জোয়ার বাটার প্রভাব নেই? ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগরে জোয়ার বাটার কোনো প্রভাব নেই। ভূমধ্য আর কৃষ্ণ সাগরে জোয়ার বাটার কোনো প্রভাব নেই। প্রতিটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগে কনসেপ্টটা মাথায় রাখবে, তারপর এই পার্টগুলি কিন্তু মাথায় রাখবে। আকর্ষণ শক্তির প্রভাবে যে জোয়ার হয় তাকে কি বলে? তাকে মুখ্য জোয়ার বলে। আকর্ষণ শক্তির ফলে যে জোয়ার হয় তাকে মুখ্য জোয়ার বলে, যেটা একদম চাঁদের সামনাসামনি যে পার্টটা পড়ে সেটা।
ওকে, সো এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। প্রথমে আমরা কনসেপ্ট দেখে নিলাম, তারপর কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিলাম। এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে ওই টাইমগুলো কিন্তু মনে রাখবে যে জোয়ার ভাটার মধ্যে সময় পার্থক্যটা কতটুক, বা দুইটি মুখ্য জোয়ারের মধ্যে বা দুইটি গৌণ জোয়ারের মধ্যে সময় ব্যবধানটা কতটুক, মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে সময় ব্যবধান কতটুক, এই জিনিসটা মনে রাখবে। খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা ভালোভাবে মাথায় রাখবে। তো এটাই ছিল আজকের ক্লাসটা, জোয়ার ভাটার ক্লাসটা। তো এখানে হাইড্রোস্ফিয়ার চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট ক্লাস থেকে তোমাদের অর্থনৈতিক ভূগোল স্টার্ট হয়ে যাবে। তো আশা করি এই পার্টগুলি তোমার ভালো লেগেছে, তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল লেগেছে। তো এইভাবেই তোমরা সাকসেস মাস্টারের পাশে থাকো, সাথে থাকো। তো এখানে আজকে ক্লাসটা শেষ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, টেট 1 বা টেট 2 কিংবা এসটিজিটি নোটস, ক্লাস বা মক টেস্ট যেটাই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো সাকসেস মাস্টারের এই অফিসিয়াল নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। আমাদের এখানে নোটস, ক্লাস, মক টেস্ট অনলাইন অফলাইন দুটোই রয়েছে। তো যেটাই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্যই তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ক্লাসে।